লাস্ট হয়েছিল 1/λ equal to RH into 1/n1 square minus 1/n2 square। কি করে হয়েছিল সেটা এর আগের দিন দেখানো হয়েছিল, নিউম্যান কি করে হয়েছিল সেটা দেখানো হয়েছিল। এবার এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে n1 equal to আর n2 equal to কক্ষপথ সংখ্যা lambda equal to তরঙ্গ দৈর্ঘ্য, RH equal to রিডবার্গ ধ্রুবক। এবার এখান থেকে আমি ক্যালকুলেট করব যে কোনো একটা ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে আসে, তবে যে তরঙ্গ দৈর্ঘ্য সে যে শক্তি বিকিরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত এখান থেকে ক্যালকুলেট করব। সেটা করার আগে যখন কোনো একটি ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে যখন আসবে তার একটি নির্দিষ্ট নাম রয়েছে। এটা n1 equal to 1 2 3 4 5 6। কোনো একটি ইলেকট্রন 6 নম্বর কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে 1 নম্বর কক্ষপথে আসতে পারে, 5 থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, সব জায়গা থেকে আসতে পারে। আমি সেটাই চিহ্নিত করছি। যদি কোনো জায়গায় 1 নম্বর কক্ষপথে আসে, কোথায় এসে সব ইলেকট্রন শক্তি বর্জন করে 1 নম্বরে আসে, তাহলে যদি কোনো জায়গায় ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বরে আসে, তাহলে যে কোনো কক্ষপথ থেকে, তাহলে n2 এর মান কি 2 3 4 5 6 2 3 4 5 6। আবার বলছি ইলেকট্রন কোনো জায়গায় যত আমি আস্তে আস্তে দূরে যাব তত শক্তির মান বাড়বে। কে শিখিয়েছে? এটা শিখিয়েছে নিলস বোর। কোথা থেকে? E equal to minus z square n square into 3। তাহলে কি n আর e এগুলো যদি ধ্রুবক হয়, যদি উঠিয়ে দিই তাহলে কি করে থাকবে? e সমানুপাতে 1/n। তাহলে e এর ভ্যালু বেশি হবে যদি n এর ভ্যালু কম হয়, আর তার আগে আবার মাইনাস আছে, তাহলে কি হয়ে গেল? বেশি হবে। n যত বাড়বে e এর মান তত বাড়বে। তাহলে যত আস্তে আস্তে বাম দিক থেকে এই দিক থেকে যত দূরে যাব তত আস্তে আস্তে শক্তির মান বাড়বে। এবার সেই বেশি শক্তি সম্পন্ন থেকে যখন কম শক্তি সম্পন্ন আসবে ইলেকট্রন, তখন তাকে শক্তি বর্জন করতে হবে। এবার এই শক্তি বর্জন যখন করবে তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যটি আমি এই সূত্রের সাহায্যে আমি ক্যালকুলেট করতে পারবো। সেকেন্ড কথা হচ্ছে যে যখন কোনো একটি ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আসবে, সেটা যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে, সে যেখান থেকে আসুক না কেন, যদি আসে তাহলে যে সারিটা তৈরি হবে তার নাম হবে লিম্যান সারি বা লিম্যান সিরিজ। লিম্যান সিরিজ। তাহলে লিম্যান সিরিজে কোথায় আসে ইলেকট্রন? 1 নম্বর কক্ষপথে, তাই n1 equal to 1। কোথা থেকে? যে কোনো জায়গা থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে। আমার ওটা দেখা দরকার নেই কোথা থেকে আসছে, আমার দেখা দরকার আসছে কিনা। যদি 1 নম্বরে আসে তাহলে লিম্যান সারি, বাকি আর কিছু দেখার দরকার নেই। সেকেন্ড, n1 যদি 2 ধরি, তার মানে কোথায় আসছে? 2 নম্বর কক্ষপথে। তাহলে 2 নম্বর কক্ষপথ হচ্ছে কোথা থেকে? যেখান থেকে আসতে পারে। তাহলে এই শ্রেণীটি কোথা দেখেছে? n2 6 5 4 3 2, 6 5 4 3
তাহলে এর নাম হবে বামার সারি বা সিরিজ, যেটাই ইংরেজিতে সিরিজ, বাংলাতে সারি। n1 ইকুয়াল, এবার যদি এরকম হয় 3 নম্বরে আসে, তাহলে এর নাম হবে প্যাসেজ সিরিজ। কোথা থেকে আসছে? 4 5 6 প্যাসেজ। এবার যদি n1 ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে n2 ইকুয়াল টু হবে 5 6 7 নম্বর থেকে আসতে পারে। যে কোনো পরমাণু হাইয়েস্ট কক্ষপথ 7 নম্বর পর্যন্ত হতে পারে, তার বেশি হতে পারে না, সে পরমাণুটা যাই হোক না। এবার 4 নম্বরে আসে, তাহলে কি দাঁড়ালো? n1 ইকুয়াল টু 4, 5 6 7 যে কোনো জায়গা থেকে আসতে পারে। লিম্যান, বামার, প্যাসেজ, ব্র্যাকেট। নেক্সট 5 নম্বর কক্ষপথে আসতে পারে কোথা থেকে? 6 7 থেকে আসতে পারে। আর একটা যদি যেহেতু হাইয়েস্ট সবটাই থাকতে পারে, তাহলে এর নাম হচ্ছে ফুল বা ফান্ড, যেটাই স্পেলিং টা হচ্ছে ইংরেজিতে PFUN, পি এখানে সাইলেন্ট, ফুল সিরিজ, বাংলাতে ফুল বলে। তাহলে এটা কোথায় হবে? 5 নম্বর কক্ষপথে 6 এবং 7। 5 নম্বর কক্ষপথ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লিম্যান, বামার, প্যাসেজ, ব্র্যাকেট। তাহলে যে কোনো জায়গা থেকে আসতে পারে। এবার এখানে যদি আমাকে এরকম বলে n2, আমাকে লাইমান সিরিজ বলে দিন, প্রবলেমের জন্য বলছি, আমাকে কোথাও লিম্যান সিরিজ বলে দিন। লিম্যান সিরিজ যখনই বলবে তখন ফিক্স n1 ইকুয়াল টু 1, কিন্তু n2 ইকুয়াল টু কত বসাবো তখন মান বেরোবে। তো এখানে একটু জানার ব্যাপার আছে, কিছু একটা চিহ্নিত করা থাকবে যেখান থেকে আমি n2 ভ্যালু পাবো। যদি আলফা থাকে, এইচ আলফা থাকে, লেখা থাকবে এইচ আলফা যদি থাকে, তাহলে বুঝতে হবে n2 ইকুয়াল টু, অর্থাৎ ফার্স্ট স্টেপটা। আলফা মানে হচ্ছে প্রথম, আলফা মানে হচ্ছে প্রথম, বিটা মানে হচ্ছে সেকেন্ড, এটা ফার্স্ট, গামা মানে হচ্ছে থার্ড, আর ডেল্টা মানে হচ্ছে ফোর্থ। আমি চিহ্নিত করে দিয়েছি যে কোনো জায়গায় এখানে আলফা মিন্স ফার্স্ট, বিটা মিন্স সেকেন্ড, গামা মিন্স থার্ড, ডেল্টা মিন্স ফোর্থ। আমি যে সিরিজ বলবে সেই সিরিজের ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেলাবো। যদি আমাকে লাইমান সিরিজের এইচ আলফা বুঝতে হয়, তাহলে ফার্স্ট কে 2, তাই এটা আলফা। সুতরাং এখানে n2 ইকুয়াল টু, আমাকে যদি বলে প্যাশন সিরিজের এইচ আলফা, প্যাশন সিরিজ, তাহলে প্যাশন সিরিজের এইচ আলফা মিন্স ফার্স্ট একটা, তাহলে n2 ইকুয়াল টু 4। যদি আমাকে বলে লিম্যান সিরিজের এইচ গামা, লিম্যান সিরিজের এইচ গামা, তাহলে লিম্যান সিরিজের n2 এগুলো গামা, গামা মিন্স আলফা, বিটা, গামা, অর্থাৎ 3 নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে এইচ গামা ইকুয়াল টু 4। তাহলে এভাবে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা নির্ণয় করতে হবে। আবার বলছি, যে সিরিজ বলবে সেই সিরিজের যদি আলফা বলে তাহলে ফার্স্টটা নেব, যদি বিটা বলে তাহলে সেকেন্ডটা নেব, যদি অন্য কোনো সিরিজের বলে তাহলে সেই সিরিজের নেব। কোন সিরিজের নিতে বলছে সেটা সিরিজের আমি সেই ক্রম অনুযায়ী নিয়ে নেব, আর সেটা হবে n। যদি n1 n2 পেয়ে যাই
এটার মান ফিক্সড 109677 সেমি ক্লাস, তাহলে ল্যামডার মানে কোনো প্রবলেম নেই। তাহলে এইভাবে অঙ্ক করব। অঙ্ক আজকে করব না, জাস্ট আর কয়েকটি থিওরি পড়া হয়ে যাক তখন করব। এই টপিকটা যেখানে এর আগে শেষ করেছিলাম সেই জায়গাতেই অ্যাড হবে এবং এটা ওই টপিকের মধ্যে নতুন এটা না। সুতরাং আগের লেকচার অবশ্যই ফলো করতে হবে, না হলে বোঝা যাবে না যেটা কি করে এলো এবং কোথা থেকে এলো। এবার বোর্ড যেগুলো কথা বলেছিল তার মধ্যে কিছু ঠিক এবং কিছু ভুল, তাহলে একটু একটু করে তার ঠিকগুলো দেখে নিই এবং তার ভুলগুলো দেখে নিই। ফার্স্ট, বোর্ডে সাফল মিন্স উনি যা যা এমন কিছু বললো যেগুলো আমরা আগে জানতাম সেগুলো তার সাফল। ফার্স্ট কি বললো, যে ব্যাসার্ধ নির্ণয় করতে শেখানো, যেটা এর আগে কেউ করতে পারে। তাহলে এর সাফল্য হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ জানতে পারলাম এবং কেউ জানতে পারলাম আর সমানুপাতিক 1/n²। তাহলে আস্তে আস্তে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে যেহেতু n এর মান আর সমানুপাতিক n²। তাহলে n এর মান যত বাড়বে আর এর মান তত বাড়বে। সেকেন্ড, কক্ষপথে শক্তির মান জানা যায়। শক্তির মান জানা যায় কিভাবে জানা যায়? ফার্স্ট ডে উড়িয়ে দিয়েছিলাম E = -z²n²। সেখান থেকে এবার এও জানা যায় যে ধীরে ধীরে কক্ষপথের মান যত বাড়তে থাকবে শক্তির মান বাড়বে। তাহলে কক্ষপথ যত বেশি হবে বা দূরে হবে, বেশি মিনস 1 2 3, শক্তির মান তত বেশি হবে। থার্ড, ইলেকট্রনের কি জানতে পারলাম? ইলেকট্রনের বেগ এর মান নির্ণয় করা যায়। ইলেকট্রনের বেগের মান কিভাবে নির্ণয় করতে শিখেছি? v = z/n × k ড্যাশ অথবা k1 এখান থেকে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? n অর্থাৎ কক্ষপথ যত দূরে যাবে এর মান তত কম হবে। নেক্সট, RH = 109667 সেন্টিমিটার। এটা কোথা থেকে জানতে পারলাম? বোর্ড থেকে। তাই বোর্ড তত্ত্বের সাহায্যে রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা যায়। রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা যায়। 5 নাম্বার, কি করা যায়? কম্পাঙ্ক বোর তত্ত্বের সাহায্যে তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক সংখ্যা, নির্ণয় করা যায়। বোর তত্ত্বের সাহায্যে তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করা যায়। কোথায় শিখলাম? 1/λ RH × 1/n1² - n2²। তাহলে এগুলো হচ্ছে বোরের সাফল্য। এবার ত্রুটি পড়ি, অর্থাৎ যা বলেছিল সবই যে ঠিক এরকম না, তার মধ্যে কিছু ভুল ছিল। সেই ভুলগুলো কি? নাম্বার 1, আগে পয়েন্ট করে দিই, বোরের ত্রুটি লিমিটেশন। ত্রুটি মিন্স লিমিটেশন। ফার্স্ট, সবচেয়ে বড় ত্রুটি যেটা, বোর তত্ত্বটি
এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ কোশ্চেন খুব খুব বোর তত্ত্ব কি? বোর তত্ত্ব মিন্স ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়, বেগ নির্ণয়, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, যা নির্ণয় করতে শিখেছে সব বোর তত্ত্বটি। শুধুমাত্র মনো, মনো মানে এক, সিঙ্গেল, মনো ইলেকট্রন সিস্টেম এর ক্ষেত্রে প্রযোজ্য। মনো ইলেকট্রন সিস্টেম অর্থাৎ একটা ইলেকট্রন যার কাছে আসে, তো সবাই বলবে তাহলে হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন পরমাণুর কাছে একটা ইলেকট্রন আছে, তাহলে বোর তত্ত্বটি সব শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমি এটা বলিনি, আমি এটা বলেছি মনো ইলেকট্রন সিস্টেম অর্থাৎ যার কাছে একটা ইলেকট্রন আসে। যেমন হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, কেউ যদি বলে He2+, সরি 1+, তাহলে হাইড্রোজেন হিলিয়ামের দুটো ইলেকট্রন, একটা প্লাস ছেড়ে দিয়েছে, কটা পড়ে আছে? একটা, তাহলে প্রযোজ্য হবে। লিথিয়াম 2+, তিনটের মধ্যে দুটো ছেড়ে দিয়েছে, একটা আছে, তাহলে বোর তত্ত্ব প্রযোজ্য হবে। বেরিলিয়াম 3+, চারটা ইলেকট্রনের মধ্যে তিনটা ছেড়ে দিয়েছে, তাহলে একটা আছে, বোর তত্ত্ব প্রযোজ্য হবে। এরকম করে বোরন 4+, নিয়ন 9+, সবার ক্ষেত্রে হবে যদি মাত্র একটি ইলেকট্রন থাকে, সেটা পরমাণু যাই হোক না কেন, সেটা যত বড় আয়ন হোক না কেন। এখান থেকে কোশ্চেন আছে এভাবে, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্বটি প্রযোজ্য? এরকম দিয়ে দিয়েছে, যেরকম দিয়েছে H+, H-, HAC, এরকম বা আরো অন্য কিছু দিতে হবে। তাহলে সেটা এইটা চেঞ্জ করে দিতে হবে, আমি এটা দিতে হবে লিথিয়াম প্লাস। তাহলে H+ একটি ইলেকট্রন ছিল, সেটাই ছেড়ে দিয়েছে, তাহলে 0 প্রযোজ্য না। H- একটা ইলেকট্রন ছিল, একটা নিয়েছে, তাহলে দুটো আয়ন প্রযোজ্য না। 3 নাম্বার H একটা ইলেকট্রন, তাহলে একটাতে একটাই আছে, প্রযোজ্য। লিথিয়াম 2+, সরি লিথিয়াম প্লাস, লিথিয়ামে তিনটে ইলেকট্রন থাকে, একটা ছেড়ে দিচ্ছে, কটা পড়ে আছে? দুটো, তাহলে প্রযোজ্য না। তাহলে দেখতে হবে যে কটা ইলেকট্রন আছে। এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তাহলে বলে এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ত্রুটি, আমরা বোরের তৃতীয় সিদ্ধান্ত নিয়েছি MBr = NH/2π, এটা নিয়েছি, কিন্তু এর কোনো এক্সপ্লানেশনই নেই যে MBr আমি কোথায় পেলাম, NH/2π কোথায়, কোনো এক্সপ্লানেশন নেই। তাই এটি আরেকটি ত্রুটি। বোর MBr = NH/2π এর কোথা থেকে নেওয়া হয়েছে, মিন্স তার এক্সপ্লানেশন, তার ক্যালকুলেশন, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। থার্ড, বিজ্ঞানী বোর আর ডিটারমাইন করলো, মিন্স ব্যাসার্ধ, ভি ডিটারমাইন করলো, এটাও ব্যাসার্ধ, সরি বেগ, দুটো একই সাথে নির্ণয় করলো, কিন্তু বিজ্ঞানী সলিঞ্জার বলছে এটা অসম্ভব। তাহলে কার কথা মানব? সলিঞ্জারের কথা মানতে হবে, যেহেতু উনি প্রুফ দিয়েছিলেন। তো যদি সলিঞ্জারের তত্ত্বটি সঠিক হয়, হাইজেনবার্গ বলে একজন সায়েন্টিস্ট আছে, সেই হাইজেনবার্গ বলছেন যে কোনো পরমাণুর একই সঙ্গে ব্যাসার্ধ এবং বেগ নির্ণয় করা সম্ভব নয়, এবং উনি যেটা করেছেন বলেছেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। সুতরাং এটা গ্রহণযোগ্য, এটা কোনো সন্দেহ নেই।
এটা কথা যদি সত্যি হয় তাহলে বিজ্ঞানী বোর আরো নির্ণয় করেছে, বিও নির্ণয় করেছে, তাহলে এটা সম্ভব না অসম্ভব? তাহলে এটা অসম্ভব, মেনে নিতে হবে, কারণ এটা যদি ঠিক হয় তাহলে এটা ভুল। আর উনি এটা একই সঙ্গে দেখিয়েছেন, তার মানে উনি যা বলেছেন সেটা কোন আণুবীক্ষণিক, অর্থাৎ যারা খুবই ছোট, আণুবীক্ষণিক খুবই ছোট কণার বেগ ও অবস্থান একই সঙ্গে নির্ণয় করা যায় না। তাহলে কোন আণুবীক্ষণিক কণার বেগ অবস্থান একই সঙ্গে নির্ণয় করা যায় না, যার ব্যাখ্যা নির্ণয় করা যায় না, এটা বাস্তব কথা। কিন্তু বিজ্ঞানী যে ভুল করলো, করে দিল এবং দিয়ে দিল ক্যালকুলেশন, কিভাবে দিল তার ব্যাখ্যা আমি দিতে পারবো, যার ব্যাখ্যা ভুল দিতে পারে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর ত্রুটি, বাট এই ত্রুটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 1, এই যে এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। কোন একটি ইলেকট্রন কোন একটা কক্ষপথ থেকে যদি কোন একটা অরবিটালে এসে জাম্প করে, কোন একটি ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে যদি জাম্প করে, তাহলে একটা নিঃসঙ্গ একটা ল্যাম্ডা বেরোবে। কারণ আমরা জানি ল্যাম্ডা ইকুয়াল টু RH ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এটা আমরা জানি। তাই যেখান থেকে যেখানে আসবে সেখানে যদি উপস্থিত আর একটা নির্দিষ্ট ল্যাম্ডা পাবো, এটা কনফার্ম। তাহলে ল্যাম্ডা যদি একটা হয় তো তরঙ্গদৈর্ঘ্য একটা হবে, একটা বর্ণালী পাবো একদম। বাট বাস্তবে এখানে অনেকগুলো বর্ণালী পাওয়া গেল। যখন বিজ্ঞানী বোর এই পরীক্ষাটা করেছিলেন তখন বর্ণালী ছিল একটি। এটা ওনার ভুল ছিল না, কারণ তখন এত উন্নত মানের মাইক্রোস্কোপ যন্ত্র ছিল না। বাট যখন ডেভেলপ করলো মাইক্রোস্কোপ, যখন আরো উন্নত হলো, তখন দেখা গেল যে যেটাকে এতদিন একটা লাইন ভেবেছি সেটা হচ্ছে অনেকগুলো লাইনের মিশ্রণ। তাহলে তখন প্রশ্ন ছিল না, যেহেতু ল্যাম্ডা একটা ছিল, বর্ণালী একটা ছিল, সব ঠিক ছিল। এখন প্রশ্ন হচ্ছে ল্যাম্ডা একটা তো বর্ণালী অনেকগুলো কেন? যার ব্যাখ্যা অর্থাৎ বর্ণালীর ব্যাখ্যা বিজ্ঞানী কোন বর্ণালী, এই যে পুরো ঘটনা বললাম, ব্যাখ্যা দিতে পারে। এবং এই ঘটনাটা হাতে নাতে প্রমাণ করেছিল দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে স্টার, একজনের নাম হচ্ছে জিম্যান। কিভাবে? নাম্বার 5, উনি কি করলো, যে বর্ণালী এতদিন একটা দেখেছিলাম সেটা হচ্ছে অনেকগুলো লাইনের মিশ্রণ। এটা আরো ভালোভাবে বোঝা যাবে যদি এর উপরে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় বা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। আমি এখানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি। চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক রেখে দিলাম। যে চৌম্বক ক্ষেত্রে পড়লো লাইনগুলো একদম স্প্লিট করে গেল, আলাদা হয়ে গেল। তাহলে এবার মানতে কোনো অসুবিধা নেই যে যেটাকে এতদিন একটা করে এসেছে সেটা আজ একটা নয়, প্রমাণিত। এই যে ঘটনাটা চৌম্বক ক্ষেত্রে রাখা, এটা বিজ্ঞানী জিম্যান করেছিল, তাই এটার নাম হচ্ছে জিম্যান ক্রিয়া। তাহলে বিজ্ঞানী কি বললো, বিজ্ঞানী বোর বললো যে আমি একটা লাইন পেলাম, আর বিজ্ঞানী জিম্যান দেখাচ্ছে এটা হচ্ছে অনেকগুলো লাইনের মিশ্রণ। এটা দেখাচ্ছে প্রমাণিত। সুতরাং এটা তো আর অস্বীকার করবো, যেটা দেখতে পাচ্ছি, সুতরাং এটা প্রমাণিত। তাহলে এটা যে ঠিক আর বিজ্ঞানী বোর যে করেছিল সেটা যে ভুল, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে বিজ্ঞানী বোর 5 নম্বর, বোর জিম্যান ক্রিয়ার কোনো ব্যাখ্যা, কোনো সদুত্তর দিতে পারে।
সেম ঘটনা যদি চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই না করে তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তো এই কাজটা করেছিল বিজ্ঞানী স্টার, সেম কাজ হয়েছিল, যেটাও ব্যাখ্যা দিতে পারবে না। তাই নাম্বার 6 স্টার ক্লিয়ার ব্যাখ্যা দিতে পারে। তাহলে ফার্স্ট মনো ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে নয়। সেকেন্ড কি করলাম, যে মোমেন্ট ভরবেগ অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। থার্ড কি করলাম, যে এর বর্ণালী ব্যাখ্যা দিতে পারেনি। ফোর্থ কি পড়লাম, জীবাণু ক্রিয়া আর স্টার ক্রিয়া ব্যাখ্যা দিতে পারে। এই হচ্ছে তার ত্রুটি। যখন ত্রুটি হলো, যখন ভুল হলো, তো ভুল ঠিক করার জন্য আরেকজন বিজ্ঞানী এগিয়ে এলেন, যার নাম সোমারফিল্ড। সোমারফিল্ডের বা সোমারফিল্ডের পারমাণবিক মডেল। সোমারফিল্ডের পারমাণবিক মডেল উনি কি বলেন? উনি কিন্তু বোরের ভুল হয়েছিল বলে এগিয়ে এসেছে। কনসেপ্ট কোথা থেকে, কেন এলো, কিভাবে? ওই যে বললো যে একটা লাইন অ্যাকচুয়ালি অনেকগুলো লাইনের মিশ্রণ, সেই কথা ধরে বিজ্ঞানী সোমারফিল্ড এগিয়ে এলো যে যদি কোনো একটি ইলেকট্রন এখান থেকে আর এখানে এসে থাকে, তাহলে তাদের ল্যাম্বডা সেম হবে, বর্ণালী সেম হবে, অর্থাৎ একটি হবে। এটা একদম ফিক্স, এতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই মানতে কোনো বিজ্ঞানী। কিন্তু প্র্যাকটিক্যালি যেটাকে পেয়েছি সেটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। প্র্যাকটিক্যালি পেয়েছি একটা লাইন নয়, অনেকগুলো লাইন। তখন সোমারফিল্ড বলছে এই কথা তো ভুল হতে পারে না, তাহলে ভুল আমাদের এখানে আছে। তখন উনি বললেন আমরা যেটাকে ভেবেছি যে কক্ষ, তার মধ্যে আরো কোনো কক্ষ আছে যার জন্য শক্তির ডিফারেন্সের জন্য ভিন্ন ভিন্ন বর্ণালী আসছে, তার মানে এদের মাঝখানে আরো কেউ আছে। তখন উনি কক্ষের মধ্যে উপকক্ষ যে আছে এই ধারণাটা দিলেন। কোথা থেকে দিল? এখান থেকে। তাহলে তত্ত্বটা কি? তাহলে তত্ত্বটা হচ্ছে যে উনি কোথা থেকে কল্পনা করলেন, সেটা হচ্ছে সূর্য। আমাদের প্ল্যানেটারি মোশন, যেটা সৌরজগৎ, সেখানে একটা কক্ষপথ রয়েছে। তো কক্ষপথটা হচ্ছে ডিমের মতো, যার সাইজ, তার নাম চৌম্ববৃত্তাকার। সেখানে সূর্য রয়েছে, এখানে যেটা নিউক্লিয়াস রয়েছে, আর সূর্যের চতুর্দিকে বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে। ঠিক সেরকমই এখানে গ্রহ উপগ্রহ রয়েছে। ওখানে যেমন কক্ষপথ বৃত্তাকার আছে, উপবৃত্তাকার আছে, এখানেও তাই। কখনোই ধাক্কা লাগার কোনো প্রশ্ন নেই, সবাই নিজে নিজে ব্যবহার করছে। বিজ্ঞানী বোর কি বলেছিল? কক্ষপথগুলো সাধারণত বৃত্তাকার। কিন্তু উনি কি বললো, যে উনি কিন্তু এটা বলার জন্য আসেন। অ্যাকচুয়ালি বৃত্তাকার উপবৃত্তাকার কনসেপ্ট আগে থেকে ছিল, বা বিজ্ঞানী বলেও দিয়েছিল, কিন্তু যেটা কেউ বলতে পারেনি সেটা হচ্ছে উপকক্ষ। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত উপকক্ষের ধারণা ছিলই না, শুধুমাত্র কক্ষের ধারণা ছিল। বিজ্ঞানী সোমারফিল্ড এসে বলছেন না, কক্ষের মধ্যে আরো কিছু আছে যার নাম হচ্ছে উপকক্ষ, আর যেখানে ইলেকট্রন থাকে। তাহলে এই কনসেপ্টটা নতুন দিল বিজ্ঞানী সোমারফিল্ড। ওকে, এটা এরপর দিন থেকে সোমারফিল্ডের থিওরিটা শুরু।